সময় টিভি চ্যানেল এবং রিষ্টু টিভি এবং কক ত্রিপুরা, এই 3টি চ্যানেল মিডিয়া বন্ধুগণকে আমি অভিনন্দন জানাই। আজকে আমরা লংতরিবিলি মহকুমা ভিত্তিক আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হদা নামে কমিটি গঠন 21 জনকে বডি নিয়ে আমরা কমিটি গঠন করেছি। এই কমিটিতে বিভিন্ন এনজিও থেকে আছে, যেমন বিএসইউ অর্থাৎ ব্রু সোশিও কালচার অর্গানাইজেশন, ত্রিপুরা সুনাই বুথ, ইয়াং ত্রিপুরা অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চবলাই বুথ, ব্রু সংগ্রামার্থ, ইয়াং ব্রু অ্যাসোসিয়েশন, ব্রু সংগ্রামার্থ, জমাতিয়া হদা, রূপিণী সোশিয়াল কাউন্সিল, ত্রিপুর ক্ষত্রিয় সমাজ, কলই সমাজ, হালাম হদা, হালাম ইউথ অ্যাসোসিয়েশন, ওয়াইডিএ অর্থাৎ ইয়াং দালং অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গারো ইউনিয়ন। এই 14-15টি এনজিওর মাধ্যমে সবাইকে নিয়ে আমরা আজকে এখানে একটা লংতরিবিলি ভিত্তিক আমাদের যে কাউন্সিল অফ ত্রিপুরা হদা এই নামে একটা কমিটি গঠন করেছি। এখানে আমাদের কমিটিতে 21 জন বডি। এই বডি নিয়ে আগামী দিনে আমরা আমাদের সামাজিক সুরক্ষার্থে বিভিন্ন সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে আমরা আজকে এই লংতরিবিলি মহকুমা ভিত্তিক কমিটি গঠন করলাম। আজকে কেন এই কমিটি গঠন করেছি, মিডিয়া বন্ধুরা আপনারা হয়তো না বললে জানতে পারবেন না, যার কারণে আমি স্পষ্ট বলতে চাই। আজকে এই যে কাউন্সিল অফ ত্রিপুরা হদা, এই হদা যে কমিটি গঠন করেছি আমরা অন্য কাউকে ক্ষতি করার উদ্দেশ্য নয়। ত্রিপুরা রাজ্যে আমাদের 19 দফা জনজাতি রয়েছে। এই জনজাতিদের জন্য আত্মরক্ষার্থে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উন্নয়নের কর্মসূচি নিয়ে সমস্ত দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করে কিভাবে সমাজ সাংস্কৃতিক ঐতিহ্যকে বজায় রাখা যায়, উন্নয়নের পথে এগিয়ে নিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আজকে এই কমিটি গঠন করলাম। কাজে বন্ধুগণ, যে ক্ষেত্রে সারা ত্রিপুরা ব্যাপী আমাদের এই কাউন্সিল অফ ত্রিপুরা হদা পক্ষ থেকে গত 26 তারিখ রাজ্যব্যাপী আমাদের এই কাউন্সিল অফ ত্রিপুরা হদা পরিষদ থেকে একটা প্রেস মিট করেছিল আমাদের সেন্ট্রাল বডি কমিটির মান্যবরগণ, এবং আমাদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রতিটি মহকুমায় মহকুমা ভিত্তিক এই কাউন্সিল গঠন করা। সেদিন আমাদের নেতৃত্বরা বলেছেন যে ত্রিপুরা রাজ্যে 19 দফা জনজাতির মধ্যে এই জনজাতির মধ্যে একটা আওয়াজ উঠেছে যে আমাদের চাকমা সম্প্রদায়ের জনজাতি ভাইয়েরা নাকি বহিরাগত। সে বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক চলেছে, প্রশ্ন চলেছে। আমরা কিন্তু চাকমা বাইরা ত্রিপুরাতে যারা বসবাস করেন তাদেরকে আমরা বহিরাগত বলি নাই। বহিরাগত কাদেরকে বলা হয় সেটা আমরাও জানি। বহিরাগত হচ্ছে অবৈধভাবে যে কোনো রাজ্যে হোক, ভারতবর্ষের যে কোনো রাজ্যেই হোক, অবৈধভাবে যারা
প্রবেশ করেন তাদেরকে বহিরাগত বলা হয়। আজকে রাজ আমল থেকে আমাদের চাকমা বন্ধুগণ ভাইয়েরা এখানে যারা বসবাস করেছেন আদিম জনজাতি হিসেবে চিহ্নিত, তাদেরকে তো আমাদের এই ইউনিয়ন, আমাদের এই যে সংগঠন কখনো বহিরাগত বলে নাই। তাদেরকে আমরা বহিরাগত বলছি অবৈধভাবে অনুপ্রবেশকারী। কি বাঙালি, কি রিয়াং, কি ত্রিপুরী, কি জমাতিয়া, কি হালাম, কি নুয়াতিয়া, কি কাইপ্রেং, কি চম্প্রে, আমরা শুধু চাকমাকে বলিনি, যারা অবৈধভাবে গোপনীয়ভাবে এই ত্রিপুরা রাজ্যে কানায় কানায় যারা বসবাস করেছেন তাদেরকে আমরা বহিরাগত বলতে বাধ্য থাকিব। কেননা সরকারিভাবে প্রমাণ নয়, তার জন্য শুধু চাকমা ভাইয়েরা যা দুঃখিত হবার কথা নয়। এখানে আমি বলছি, আমার রিয়াংও যদি বাংলাদেশ থেকে আসেন, এই যে কোনো পাকিস্তান থেকে আসেন, আমার রিয়াংকে তো বহিরাগত বলতে বাধ্য থাকবে। কাজে অনেক চাকমা ভাইয়েরা দুঃখ প্রকাশ করেছেন যে শুধু চাকমাকে নাকি বহিরাগত বলা হয়েছে, শরণার্থী বলা হয়েছে। সেটা বুঝে নেওয়া দরকার কাকে বলা হয়েছে। আদিম জনজাতি যেমন আমাদের লালসরাতে বিন্দুলাল কারবারি নামে পরিচিত, এখন এই বিন্দুলাল কারবারিকে কেউ শরণার্থী বলেছেন, কেউ বাংলাদেশি বলেছেন? তাকে তো বলতে পারি নাই। বলছি কাকে? অবৈধভাবে, ইলিগেলভাবে, বিনা কাগজে পত্রে এসে অবৈধভাবে এখানে ফরেস্ট বাগানের শাল গাছ কেটে, সেগুন গাছ কেটে বসবাস করেছেন, বাড়িঘর বানাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে বিশেষ করে আমি স্থানের নাম পর্যন্ত এখানে উল্লেখ করতে বাধ্য থাকবো, কেননা স্থান নাম উল্লেখ না করলে কেউ জানতেও অসুবিধা হবে, যার কারণে আমি স্থানের নাম উল্লেখ করতেছি এখানে। যেমন ধরেন সামনোর রাস্তা, এই বনকুমারী থেকে শুরু করে মানিকপুর, বনকুমারী থেকে শুরু করে সামনু, এই প্রত্যন্ত জায়গাতে আমরা বর্তমানে দেখছি এগুলি ফরেস্ট রিজার্ভ। এই ফরেস্ট রিজার্ভে চাকমা ভাইরা বড় বড় সেগুন গাছ, শাল গাছ কেটে বাড়িঘর বানালে কোনো অসুবিধা নেই। ত্রিপুরী, রিয়াং, হালাম, গারো, কাইপিং যদি সেখানে গিয়ে একটা গাছ কেটে, ত্রিপুরা সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের উপরে অ্যাকশন নেই। তাহলে শুধু কি ত্রিপুরা রাজ্যের এই বনকুমারীতে শুধু চাকমা ভাইদের জন্য এই ফরেস্ট রিজার্ভ করা হচ্ছে? অন্যান্য সম্প্রদায়কেও সেই জায়গাতে পাত্তা দেওয়া হোক না কেন? আজকে সেটাই প্রমাণ। এখানকার এসডিএম অফিসে ডিসিএম ললিত চাকমা, উনি এই এসডিএম অফিসে ডিসিএম ছিল, ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। উনি কি করেছেন, গতবারও তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। উঠবেন না কেন? যদি আপনি সত্যের পথে হাঁটেন, আপনার পিছনে কে আঙ্গুল উঠাবে? যদি বেআইনি পথে হাঁটেন, অবশ্যই আপনার বিরুদ্ধে আঙ্গুল উঠবে। আজকে রিয়াং, ত্রিপুরা, চাকমা, এখানে আদিম জনজাতি বসবাসকারী প্রজারা সেই জায়গাতে পাট্টা জায়গা পায়নি। কিন্তু 2018 ইলেকশন নির্বাচনের পর যারা বাংলাদেশ থেকে চাকমা সম্প্রদায়ের বন্ধুরা এসেছেন, ওনাদেরকে এই ডিসিএম ললিত চাকমা সঙ্গে সঙ্গে এসটি পিআরটিসি বানিয়ে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সেখানে ফরেস্ট রাইট পাট্টা জায়গাও দেওয়া হয়েছে। তাহলে ত্রিপুরা সরকার
নজরে আসে না সেটা? শুধু কি এখানে চাকমা জনজাতি বাই নিয়ে আমাদের যে 49 সামনো অ্যাসেম্বলি এমএলএ মাননীয় শম্ভুলাল চাকমা, উনি কি শুধু চাকমা সম্প্রদায়ের ভোট নিয়ে পাস করেছেন? 80% রিয়াং জনজাতিরা ভোট দিয়েছেন, 80% ত্রিপুরী সম্প্রদায়ের ভোট দিয়েছেন, 80% এইদিকে গারো সম্প্রদায়ের ভোট দিয়েছেন। সমস্ত সম্প্রদায়ে ভোট দেওয়ার পরেই তো উনি জয়যুক্ত করেছেন। তাহলে কি সরকার আসার পরে, ক্ষমতার আসার পরে শুধু চাকমা ভাইদের জন্য এখানে ফরেস্ট রেট পাত্তা দেওয়া যাইতে পারে, বাকি জনজাতিদের জন্য এখানে পাত্তা দেওয়া হবে না, দেওয়া যায় না? সেই ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেই ক্ষেত্রে আমি দৃষ্টি আকর্ষণ করি যে ডাক্তার মানিক সাহার কাছে, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, আপনারা সেই বিষয়ে চিন্তা করেন না? বিভিন্ন মহল থেকে এই আওয়াজ উঠেছে, এই যে অবৈধভাবে ইলিগেলভাবে যারা কাজ করছেন, এই অফিসারদেরকে প্রমোশন দিয়ে আবার সামনে আরতি ব্লগের ভিডিও বানানো হচ্ছে এই ললিত চাকমাকে। এটা কি গণতন্ত্রের, এটা কি সমাজতন্ত্রের কাজ? শুধু এখানে চাকমা জনজাতি ভাইদের ভোট দিয়ে তো পাস করেননি, এবারে হংস ত্রিপুরা এমডিসি দাঁড়িয়ে পাস করেছেন। শুধু কি এই চাকমা সম্প্রদায়ের ভাইয়েরা ভোট দিয়ে পাস করেছেন? কাজে আজকে এই এমএলএর 49 বিধানসভার অ্যাসেম্বলি এমএলএ হয়ে উনি একটু তদারকি করা প্রয়োজন ছিল এবং বাস্তবে বিবেচনা করা দরকার ছিল। যেখানে রিয়াং জনজাতিদের জন্য মিজোরাম থেকে আগত ডিসপ্লেস ফ্যামিলি, তাদের জন্য হাজারসরা দুর্গাসরাতে সরকারিভাবে জায়গা দেখার জন্য একটা চলছিল, তখন কি করেছেন? রাস্তা অবরোধ, তাদের জন্য স্থান নেই। ধলাই ডিস্ট্রিক্টের ডিএম, মহিলা ডিএম তখন যেতে পারেনি, বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে এখানে রাস্তা আটকে রেখেছে। আজকে বঙ্গভাজাঘাট মটন এই এলাকাতে, লবণসরা ভিলেজ কমিটির এলাকাতে রিয়াং শরণার্থী ভাইয়েরা বর্তমানে 300 পরিবার এখানে বসবাস করার জন্য সরকারিভাবে ল্যান্ড ডাইভারশন করে, ফরেস্ট ল্যান্ড থেকে ডাইভারশন করে স্থান দেওয়া হয়েছে। যদি প্রকৃত এমএলএ হয়ে থাকেন, যদি প্রকৃত জনজাতি দর্দি হয়ে থাকেন, তাহলে কেন আজকে এই এমএলএ কেন একবারও গিয়ে দেখাশোনা করেন? কেন করেন না? ওনারা তো আপনার অ্যাসেম্বলি এলাকার লোক, আগামী দিনে ওনারাও তো আপনাকে ভোট দেবেন। 2023 নির্বাচনে তো ওনারাও ওইখানে ভোটার তালিকায় নাম উঠব এবং আপনাকে ভোট দেব। আপনার কি এতটুকুই রাজনীতি শেষ? যদি মনে করেন দীর্ঘদিনের রাজনীতি, তাহলে একটা সম্প্রদায় দিয়া কখনো রাজনীতি হয় না। এইখানে যে জনজাতি ভাইয়েরা কিভাবে আসে, কিভাবে বাড়িঘর বানাচ্ছেন, সেটা তো আমার অ্যাসেম্বলি এরিয়া, একবার তো চিন্তা করার দরকার ছিল। চিন্তা করেননি? একবারে গিয়ে কোনো দর্শন করেছেন? কখনো না। কাজেই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যার কারণে দুঃখের বিষয় আজকে বলতে বাধ্য হয়েছে, নির্ধারিত করা হয়েছিল সেটা পথ অবরোধ করে বাতিল করা হচ্ছে এবং সেই জায়গায় আজকে চাকমা জনজাতি ভাইয়েরা সেই জায়গাতে বড় বড় সেগুন গাছ, শাল গাছ কেটে এখানে বসবাস করেছেন। তাহলে শুধু রিয়াং জনজাতি ভাইদের জন্য এখানে বন্ধ করেছেন না কি ত্রিপুরা সরকার? না শুধু চাকমা জনজাতি ভাইদের জন্য এখানে ফরেস্ট রিজার্ভগুলো খুলে রেখেছেন। কাজে যার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি,
আমার আওয়াজ শুনে, আমার ছবি দেখে আপনি চিনতে পারবেন। কারণ যেহেতু একদিন 2018 নির্বাচনের আগে একজন সৈনিক হয়ে আপনার সঙ্গে কাজ করেছি, ফাল্গুনজ রিয়াং। 2018 নির্বাচনে প্রধান সৈনিক হিসেবে কাজ করে এসএসসি সরকার এনে দিয়েছে, আপনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। কিন্তু এখানকার জনগণ কি হচ্ছে না হচ্ছে আপনি একবার ভেবে দেখুন, একবার খবর নিয়ে দেখুন। ডাক্তার মানিক সাহেব, আপনি একবার খবর নিয়ে দেখুন। আসলে বাস্তব ক্ষেত্রে সেই ফরেস্ট জায়গাগুলি, সেগুন গাছ, শাল গাছগুলি কেটে সেখানে চাকমা জনজাতি ভাইয়েরা বাড়িঘর বানাচ্ছেন কিনা তদন্ত করে দেখুন। তাহলে সেখানকার মানিকপুরের, সেখানকার সামনুর, সেখানকার পূর্ব গোবিন্দবাড়ি, পশ্চিম গোবিন্দবাড়ির, আথারকুলির বাকি জনজাতিরা কি অপরাধ করেছেন সেখানে পাত্তা পাই নাই। কাজেই আমরা চাই শান্তি শৃঙ্খলা, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধে হাত মিলিয়ে আমরা এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে আমরা বসবাস করতে চাই শান্তি শৃঙ্খলা নিয়ে। কোনো সম্প্রদায়ের সঙ্গে আমরা সংঘর্ষণ চাই নাই। কোনো সম্প্রদায়ের সঙ্গে আমরা 19 দফা, যেহেতু জনজাতি, এই জনজাতি 19 দফার মাধ্যমে আমরা যা একে অপরকে পরিপূরক করে আমরা এখানে শান্তি সম্প্রীতিতে বসবাস করতে যাই। একজন চাকমা অফিসার হয়ে তিনি এই ত্রিপুরার বাসী 184 রাজবংশ হয়ে তিনি একটা পিআরটিসি করতে গেলেন সেই দিশি ললিত চাকমার রুমে, কিন্তু উনি স্বাক্ষর করেননি। কেন করেন নাই? তাহলে সেই ব্যক্তি 184 জনের রাজবংশী হয়ে উনি কি পাকিস্তান থেকে এসেছেন না বাংলাদেশ থেকে এসেছেন? তাকে বারবার কাগজপত্র ডকুমেন্ট বলে 1971-এর ডকুমেন্ট খুঁজা হচ্ছে সেই ব্যক্তিকে পিআরটিসি বানানোর জন্য। আর 3 দিনের আগে, অর্থাৎ এই 18 নির্বাচনের আগে যারা চাকমা ভাইরা অরুণাচল থেকে হোক, মিজোরাম থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, আমি সেখান থেকে বলতে পারবো না, কিন্তু ওনারা অবৈধভাবে এই সামনে অ্যাসেম্বলি এরিয়াতে বসবাস করেছেন। তাদের ক্ষেত্রে 2 মিনিটও লাগেনি এই ললিত চাকমা ডিসিএম পিআরটিসি ইস্যু করেন। বাস্তব ক্ষেত্রে যদি ত্রিপুরা সরকার তন্ন করে সুস্থ তদন্ত করি, তাহলে আসল ভোটার কত, আসল নকল ভোটার কত সেটা বেরিয়ে আসবে। যার জন্য আমি ত্রিপুরাবাসীর কাছে আজকে আমি আবেদন করব, 19 দফা ট্রাইব জনজাতি আমরা চাকমা বাইরা সহ 19 দফা জনজাতি আমরা এখানে সবাই সম্মিলিতভাবে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা বসবাস করতে চাই। কি রিয়াং, কি ত্রিপুরি, কি নোয়াতিয়া, কি জমাতিয়া, সব সম্প্রদায়ের উপর আমি বলেছি অবৈধভাবে যারা ত্রিপুরাতে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে আমাদের এই এনজিও, এই সংগঠন থেকে আমরা তীব্র প্রতিবাদ করতে, তীব্র আন্দোলন করতে বাধ্য থাকব। তাই আজকে মিডিয়া বন্ধুগণ, আজকে এই যে চমুই ত্রিপুরা, দৃষ্টি ত্রিপুরা এবং কক ত্রিপুরা, এই 3টি চ্যানেলের যে মিডিয়া বন্ধুকে আমি অনেক অভিনন্দন জানিয়ে আমি এখানে সমাপ্ত করছি।